পাত্রপক্ষের সামনে গিয়ে চায়ের ট্রে ধরম করে ফেলে দিল মেহের। চায়ের কাপগুলো মেঝেতে পড়ে ভেঙে চুরমার হয়ে গেল। গরম চা ছড়িয়ে ছিটিয়ে পড়ল। কোনো দিকে না চেয়ে দৌড়ে পালালো মেহের। মায়ের কথা মতো শাড়ির আঁচলে ঘুমটা টেনে চায়ের ট্রেটা নিয়ে ধীর পায়ে পাত্রপক্ষের সামনে এসেছিল মেহের। চোখের কোণা দিয়ে একবার সবার উপর নজর বুলিয়ে নিল। সেখানে ফায়েজকে দেখেই হঠাৎ সবকিছু থমকে গেল। হাত পা কাঁপতে শুরু করলো। সাথে হাতে থাকা চায়ের ট্রেও ঠকঠক করে কাঁপছিল। হাত অবশ্যই আসছিল, কন্ট্রোল রাখতে পারেনি হাতের উপর। ধরাম করে চায়ের ট্রে হাত থেকে পড়ে গেল আর মেহের ছুটে পালালো। সবাই বিষয়টি নিয়ে যখন বেশ হতভম্ব, তখন ফায়েজ বাঁকা হাসি দিয়ে বলল, আমরা কিছুই মনে করিনি, বুঝতে পারছি নার্ভাসনেস থেকে এমন হয়েছে, ইটস ওকে। ফায়েজের মা প্রথমে বিচলিত হলো। ছেলের পছন্দ, তার উপর মেয়েটিকে তারও পছন্দ হয়েছে। দেখতে খুবই সুন্দরী আর শান্তমনা লাগছে। তার ছেলের জন্য এমনই সুন্দরী, শান্ত, ভদ্র, নম্র মেয়ে চেয়েছেন, যে কিনা তার অগোছালো ছেলে জীবনটা সাজিয়ে দিতে পারবে। ফায়েজ তার মা বাবার সাথে মেহেরকে দেখতে এসেছে। ফায়েজের মা ফাহমিদা খান মেহেরের বাবা মাহমুদ জামানের উদ্দেশ্যে বলেন, আপনার মেয়ে মাশাল্লাহ, আমাদের খুব পছন্দ হয়েছে। সামনের সপ্তাহেই আমরা ওকে ঘরে তুলতে চাই। আমার মেয়ে লন্ডনে পড়াশোনা করে, ওখানেই থাকে। আমি আর ওর বাবা সেখানেই মেয়ের সাথে থাকি। মেয়ে আসতে পারেনি, একা আছে, তাই যত তাড়াতাড়ি সম্ভব আমরা ছেলের পক্ষে ঘরে তুলতে চাই। আমাদের লন্ডন ফিরতে হবে। মেহেরের বাবার মুখে স্বস্তির হাসি ফুটে। তিনি মেয়েকে কিছু জিজ্ঞেস করার প্রয়োজন মনে করেন না, তাই বললেন, আমাদের কোনো আপত্তি নেই, আপনারা যেমনটা চান। মেহেরের মা বিয়ের কথা পাকা হওয়াই মিষ্টি খেতে দিলেন। ফায়েজের বাবা শাফেদ নওয়াজ খানের কিছুটা আপত্তি থাকলেও ছেলের ইচ্ছের জন্য তিনিও সায় দিলেন। অপরদিকে মেহের রুমে গিয়ে দরজা লক করে বেডে বসে আছে। এসি রুমও ঘেমে নিয়ে যাচ্ছে, সারা শরীর থরথর করে কাঁপছে। তারপর ডুকরে কেঁদে উঠল, তারপর চিৎকার করছে, কেন কেন এত বছর পর আবারও কেন? আমি তো আর কখনো ওনার মুখোমুখি হতে চাইনি। আমি ওনার থেকে পালিয়ে বেরিয়েছি, তবে কেন আবার আমার জীবনে ফিরে এসেছে সে? আমি রোজ আল্লাহর কাছে প্রার্থনা করেছি আমি যেন কখনো ওনার মুখোমুখি না হই, তবে কেন? কি অন্যায় করেছি আমি তোমার কাছে আল্লাহ? কেন আমায় এভাবে শাস্তি দিচ্ছ তুমি? তখনই দরজায় নক পড়ল। মেহেরের শরীর কাঁপছে, ভয়ে ভয়ে জিজ্ঞেস করলো। কে? মেহেরের ছোট বোন মিহু পড়ল। আপি, আমি, দরজা খোলো। মেহের তাড়াতাড়ি করে চোখের পানি মুছে দরজা খুলে দিল। মিহু হাসি হাসি মুখে ভিতরে ঢুকে মেহেরকে জড়িয়ে ধরল। আপি, ওদের তোকে পছন্দ হয়েছে। সামনের সপ্তাহে বিয়ে, আমার আপির বিয়ে। জিজুকে আমার খুব পছন্দ হয়েছে, দেখতে একদম হিরোদের মতো। মেয়েরের কানে একটা কথাই বাজছে, সামনের সপ্তাহে বিয়ে। মেয়েরের বুক কেঁপে উঠল, কেমন অস্থির লাগছে। তারপর বোনকে জড়িয়ে কেঁদে দিল। আপি, কাঁদছো কেন? কেঁদো না, দেখো তুমি খুব সুখী হবে। অতীত মুছে ফেলো। মেহেরের চোখের পানি মুছে মায়ের ঘরে গেল। মেহেরের মা মরিয়ম বেগম মেয়েকে দেখে কপালে চুমু খান। মেহের কিছুটা রেগে বলে, মা, আমি এই বিয়ে করতে পারবো না, বাবাকে বলে দাও। মরিয়ম বেগম মেয়ের কথা শুনে ঘাবড়ে যান। কি হয়েছে মেহের? আর তুই ভালো করেই জানিস আমি তোর বাবার মুখের উপরে কথা বলতে পারবো না। কখনো যদি বলতে পারতে, আফসোস, আমার জীবনটা নষ্ট হওয়ার থেকে বেঁচে যেত। মেহের, কি বলছিস তুই? ভালো ঘরে তোর বিয়ে হচ্ছে, সমস্যা কি? মা, আমি বিয়ে করতে চাই না। সবেমাত্র তৃতীয় বর্ষের পরীক্ষা শেষ করেছি আমি। গ্রাজুয়েশন কমপ্লিট করিনি এখনো আমি। পার সেটা পরেও করতে পারবি। আমি চাই না, আমি বিয়ে কোনো দিনই করতে চাই না। আমি পড়াশোনা শেষ করে একটা জব নিয়ে নিজের মতো করে জীবনযাপন করতে চাই। একটু শান্তি চাই আমি। মেহের, তুই তোর বাবার শরীরের কন্ডিশন জানিস। তোর বাবা খোঁজ নিয়েছে, ছেলে পরিবার খুবই ভালো, ছেলেও মাশাল্লাহ। তোর বাবা সবটা বুঝেই সিদ্ধান্ত নিয়েছে। বাবা তো সব সিদ্ধান্ত বুঝেই নেয়, এত বছর পরেও আমার এই অবস্থা কেন আজ? মেহের কাঁদতে চলে গেল। মেহের, মেয়েটা এক অতীত ধরে বসে আছে। অতীত নিয়ে পড়ে থাকলে তো জীবন চলবে না, সামনের দিকে এগিয়ে যেতে হবে। ফায়েজ নওয়াজ খান নাইট ক্লাবে বন্ধুদের সাথে ড্রিঙ্ক করছে। জোরে মিউজিক বাজছে, ছেলেমেয়েরা ডান্স করছে, আর ফায়েজ মদ গিলছে। এ তার রোজকার কাজ। সবকিছু বাদ দিতে পারলো নাইট ক্লাবে বসে বসে
মদ খাওয়া সে বাদ দিতে পারবে না। মেয়েরা তার আশেপাশে ঘুরঘুর করছে, দূর থেকে চোখ দিয়ে গিলে খাচ্ছে, আর তা দেখে ফায়েজ বাঁকা হাসছে। তখনই তার ফোনটা বেজে উঠল। কিছুটা বিরক্তি নিয়ে ফোন রিসিভ করলো। হ্যালো, কে বলছেন? আওয়াজ কিছুটা আন্দাজ করতে পারছে কে হতে পারে, তাই একটু বাইরের দিকে গেল। কিছু বলার না থাকলে ফোন রাখুন। অপর পাশ থেকে চট করেই বলল, আমি মেহের। মেহের? মেহের? উফ, মেহের। মেহের ফোন করেছে আমায়, এখনো নাম্বারটা বলুনি। কি চান আপনি? কি চাই? ফায়াজ নওয়াজ চাই। ফায়াজ নওয়াজ খান কি চায়? আমি শুধু তোমাকে বিয়ে করতে চাই। তুমি তো জানো তোমাকে বিয়ে করার স্বপ্ন আমার কতদিনের। শুধু আমার কেন, তোমারও তো, তাই না? তোমার ফ্যামিলিও সেটা চায়। কেন তোমাকে বলেনি? ফায়াজ? মেহের, এত কেন ভাবছো? সামনে তোমার বিয়ে, রাত জাগা তোমার একদম উচিত নয়। সো ঘুমাও, গুড নাইট। ফায়েজ কণ্ঠ কিছুটা শক্ত করে বলল, আর হ্যাঁ, যদি ভুল করে বিয়েটা ভাঙার চেষ্টা করো তবে ভালো হবে না। তুমি জানো আমি কি কি করতে পারি। তোমার এই ভুলের তোমার পরিবার না ধ্বংস হয়ে যায়, ওনাদের আমি ইনভলভ করতে চাই না। আমাকে বাধ্য করো না, নয়তো সবাই এই আগুনে জ্বলবে। মেহের ফোন রেখে দিল। ও কি করবে বুঝতে পারছে না, আর ফায়েজ ওর কাছে কি চাই কিছুই বুঝতে পারছে না। কাকে বলবে, কে বুঝবে? ফায়েজ হাসছে। ফায়েজ হো হো করে হাসছে, শান্তির হাসি। ফায়াজ, তুই কি করছিস? এসব এসব করে তুই কি পাবি? ফায়েজের বন্ধু ইমরুল বলল, কি করছি? বিয়ে করছি। তোর বন্ধু বিয়ে করছে, তোর তো খুশি হওয়ার কথা। খুশি হতাম যদি মেহের না হতো। আমি তোকে চিনি, তুই কোনো ভয়ঙ্কর খেলা খেলছিস। ছেড়ে দে এসব, অন্য কাউকে বিয়ে করে ভালো থাক। ভালো ভালো থাকার জন্যই তো বিয়ে করছে। তোর মনে কি চলছে বলতো? অন্যকে জ্বালাতে গিয়ে নিজে চলে যাস না আবার। ভালোবাসায় তো অনেক আগেই হেরে বসে আছি, কিন্তু ঘৃণার খেলায় হারবো না। ঘৃণার খেলায় জিতবে শুধু ফায়াজ নওয়াজ খান। প্রত্যেকের লাভ স্টোরির এন্ডিং হ্যাপি অর স্যাড হয়, কিন্তু আমার লাভ স্টোরি, ফায়াজ নওয়াজের লাভ স্টোরি একটু ডিফারেন্ট হবে। হ্যাপি অর স্যাড ফ্যাক্ট নয়, এখানে কোনো মজনু থাকবে না, কিন্তু লায়লা অফকোর্স থাকবে, আর তার পরিণতি হবে খুব ভয়াবহ। আর কি বলছিলি, জ্বলে যাব? যতটুকু জ্বলার জ্বলে গিয়েছি, নতুন করে আর জ্বলবো না, অনলি জ্বালাবো, কিন্তু ছাই করব না। মেহের জানে ওর জন্য কি অপেক্ষা করছে। ও হিংস্র বাঘের মুখে পড়তে যাচ্ছে, যার শিকার শুধু মেহের। ওর ইচ্ছে করছে মরে যেতে। বিয়ের আয়োজন শুরু হয়ে গেছে, কিন্তু মেহের কিছুতেই বিয়েটা ভাঙতে পারছে না। কি করে ভাঙবে, কি বলবে, আর কেই বা শুনবে? মেহের ফুলে ঘেরা বিছানায় বসে আছে, ওর দম বন্ধ হয়ে আসছে। মনে হচ্ছে কিছু একটা ওর গলা চেপে ধরেছে, তাই শ্বাস নিতে পারছে না। অক্সিজেনের অনেক অভাব। ফুলের ঘ্রাণ ওর কাছে বিচ্ছিরি লাগছে, বিষাক্ত লাগছে। বিছানা থেকে নেমে মাথার ওড়নাটা বিছানায় ছুঁড়ে ফেলে দিয়ে আয়নার সামনে গিয়ে সব গহনা খুলে ফেলল। তারপর জোরে নিঃশ্বাস নেওয়ার চেষ্টা করছে। এই গহনাগুলো হয়তো ওর গলা চেপে ধরেছিল, তাই নিঃশ্বাস নিতে পারেনি, কিন্তু এখনও আগের মতোই নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। তাই দৌড়ে বারান্দায় চলে গেল, খোলা হাওয়ায় প্রাণ ভরে শ্বাস নিতে। বারান্দায় দক্ষিণা বাতাস হুড় করে বইছে। মেয়ের চোখ বন্ধ করে দুহাত প্রসারিত করে শ্বাস নিচ্ছে। কিছুটা ভালো লাগছে এখন। ফার্স্ট ড্রিঙ্ক করে ঢুলতে ঢুলতে রুমে ঢুকলো। পুরো ঘর জুড়ে ফুল আর ফুল। ফার্স্ট চোখ বড় বড় করে তাকালো না। ভুল নয়, ঠিকই দেখছে। ওর মনে হচ্ছে নেশা বেশি হওয়ার কোনো ফুলের বাগানে ঢুকে পড়েছে। তারপরই মনে হলো, ও, আমি তো বিয়ে করেছি, আজ আমার বাসর, তাই এত ফুল। ফাইজ একটা ফুল ছিঁড়ে নাকের কাছে নিয়ে ঘ্রাণ নিচ্ছে আর বলছে, কি সুন্দর ঘ্রাণ। তা আমার বউ কই? বাসর আমি কার সাথে করব? ফায়েজ বেডে কাউকে দেখতে পেল না, না পুরো রুমে। বারান্দায় গিয়ে দেখে মেহের চোখ বন্ধ করে দুহাত প্রসারিত করে দাঁড়িয়ে আছে। শি ইজ হিয়ার, মাই ওয়াইফ ইজ হিয়ার। মেহের ফায়াজের কথাগুলো শুনে চোখ খুলল। ফায়াজকে দেখে মেহের বুঝতে পারল ও ড্রাঙ্ক। মেহেরের এই বিয়ের সম্পর্ক ফায়াজকে নিয়ে যে দুশ্চিন্তা ছিল তা ঝেড়ে ফেলেছে। সব কিছু খোদার হাতে ছেড়ে দিয়েছে। ফায়াজ মেহেরের দিকে এগিয়ে গিয়ে বলল, আমি তো ভেবেছিলাম তুমি পালিয়েছো, ভয় পেয়ে পালিয়েছো। আমি আর পালাবো না ফায়াজ। আমি তোমার সাথেই থাকবো যতদিন তুমি চাও।
আমিও দেখতে চাই তুমি কি করো, কি চাও তুমি। মেহের মনে মনে বলছে। মেহের কোনো কথা বলছে না দেখে ফায়াজের প্রচুর রাগ হচ্ছে। ও মেহেরের একদম কাছে চলে গেল। মেহের বারান্দার রেলিং ঘেঁষে দাঁড়িয়েছিল। ফায়াজ ওর খুব কাছে চলে যাওয়ায় ও পিছনের দিকে কিছুটা হেলে দাঁড়ালো। খোলা বারান্দা, পড়ে যাওয়ার রিক্স আছে, তাই সরে যেতে চাইলো। আর তখনই ফায়াজ দুহাত রেলিংয়ে দুপাশে রাখলো। ফায়াজ ওর সাথে মিশে গেছে। ওর উষ্ণ নিঃশ্বাস ওর মুখে পড়ছে, সাথে মদের তীব্র গন্ধটাও। মেহের গন্ধটা সহ্য করতে পারছে না, বমি পাচ্ছে। ফায়াজ সরুন, আপনার মুখ থেকে বাজে গন্ধ বের হচ্ছে, আমি নিঃশ্বাস নিতে পারছি না। বাজে গন্ধ? কি বলছো? তুমি ভুল বলছো, এটা মোটেও বাজে গন্ধ না। ওয়েট, তোমার ধারণা পাল্টে দিচ্ছি। ফাইজ মেহেরের মুখের আরো কাছে চলে গেল আর জোরে জোরে নিঃশ্বাস ফেলছে। এবার আর মেহেরের সহ্য হলো না, একদমই নিঃশ্বাস নিতে পারছে না। পেটের ভিতর সবকিছু দলা পাকিয়ে যাচ্ছে। মেহের ফায়াজকে হালকা করে ধাক্কা দিয়ে সরে যায় আর জোরে জোরে শ্বাস নেয়। ফায়াজকে ধাক্কা দেওয়ায় ফায়াজ রেগে যায়, মেয়েকে ওয়ালের সাথে চেপে ধরে। মেয়ের এবার কিছুটা ভয় পেয়ে যায়। ফায়াজকে দেখে এখন আর নেশাগ্রস্ত মনে হচ্ছে না। ফায়াজ চোখ মুখ শক্ত করে মেহেরকে বলল, তুই আমাকে ধাক্কা মারিস ফায়াজকে? তোর সাহস তো কম না। এত সাহস হয়েছে তোর? হ্যাঁ, মদের গন্ধ খুব বিশ্রী না? তোকে আজ এই গন্ধই খাওয়াবো। ফাইজ মেহেরের দুহাত নিজের এক হাত দিয়ে চেপে ধরলো আর অন্য হাতে মেহেরের নাক চেপে ধরলো। ফলে মেয়ের শ্বাস নেওয়ার জন্য হাঁ করলো। তারপর নিজের ঠোঁট দিয়ে ওর ঠোঁটে রেখে জোরে জোরে ফু দিচ্ছে। মেয়ের শ্বাস নিতে পারছে না, তার উপর এমন বিচ্ছিরি গন্ধ। মেহের ছোটার জন্য ছটফট করছে। ফাইজ মেহেরের ঠোঁট ছেড়ে গলায় মুখ ডুবালো, কিন্তু এবার আর ফাইজের কোনো রেসপন্স পাচ্ছে না। মেহেরের হাতও হালকা লাগছে। মেহের ফায়াজের মাথা তুলে দেখে ও ঘুমিয়ে পড়েছে। ওকে টেনে নিয়ে বিছানায় শুইয়ে দিল, গায়ে চাদর টেনে দিয়ে আলতো করে ওর গাল ছুঁয়ে দিল। তারপর কাঁদতে লাগলো। ফায়াজ কেন এমন করছেন, কেন নিজের সাথে নিজেই খেলছেন আপনি? ফায়াজের ঘুম ভাঙতে নিজেকে ফুলের বিছানায় আবিষ্কার করলো। তারপর উঠে বসতেই মেহেরের দিকে চোখ যায়। মেহেরও ওর পাশে বেডে হেলান দিয়ে বিছানায় বসে বসে ঘুমাচ্ছে। লাল শাড়ি, মুখের মেকআপ নষ্ট হয়ে গেছে, লিপস্টিক লেপটা আছে ঠোঁটের চারপাশে, কিন্তু চেহারায় একটা আভা ফুটে উঠেছে। কি পবিত্র লাগছে, একদম বাচ্চাদের মতো। ফাইজার ইচ্ছে করে ওর গাল আলতো করে ছুঁয়ে দিতে, কিন্তু পরক্ষণই নিজেকে দমিয়ে রাখলো আর মনে মনে বলছে, ফায়াজ, ও দেখতে নিষ্পাপ, ওর ভেতরটা কলুষিত। ও তোর চেয়েও জঘন্য একটা প্রতারক। তাই ওর মাসুম চেহারা দেখে ফেসে যাস না। ওর এই চেহারার আড়ালে ভয়ঙ্কর কিছু লুকিয়ে আছে। ওর এই মায়াময় চেহারা কতজনের জন্য কাল হয়েছে তার হিসেব হয়তো ও নিজেই রাখেনি। ফাইজকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিল। মেহের নিচে পড়ে গেল। কাঁচা ঘুম ভাঙ্গার কারণে কিছুই বুঝতে পারছে না। কয়েক সেকেন্ড পর বুঝতে পারলো ও মেঝেতে। তারপর বেডের দিকে চেয়ে দেখলো ফাইজ ওর দিকে রাগী দৃষ্টি নিয়ে চেয়ে আছে। নবাবজাদির মতো ঘুমাচ্ছ কেন? কয়টা বাজে খেয়াল আছে? এখন কি তোমাকে ডেকে তুলতে হবে? যত সব। মেহের কিছু না বলে ডলতে ডলতে ওয়াশরুমের দিকে এগিয়ে যাচ্ছে। কোথায় যাচ্ছ? মেহের চোখ বড় বড় করে ফায়েজের দিকে তাকালো। কি আশ্চর্য ছেলে, ঘুম থেকে উঠে মানুষ কই যায় আর দেখছি আমি ওয়াশরুমের দিকে যাচ্ছি, তবু জিজ্ঞেস করছে। ফায়েজ উঠে মেহেরের কাছে গিয়ে বলল, এটা আমার ওয়াশরুমে যাওয়ার টাইম। আগে আমি ফ্রেশ হবো, তারপর তুমি। সো লাইনে থাকো। ফায়েজ ওয়াশরুমে চলে গেল। মেহের অগত্যা দাঁড়িয়ে রইল। ওয়াশরুমের ভিতর থেকে পানির আওয়াজ হচ্ছে। 30 মিনিট হয়ে গেল, কিন্তু তার বের হওয়ার নাম নেই। মেহের বিরক্ত হয়ে জামা কাপড় নিয়ে বসে আছে আর মনে মনে গালাগাল করছে। একটা ছেলের ফ্রেশ হতে এত সময় লাগে? কয়দিন গোসল করেনি আল্লাহই জানে। 10 দিনের গোসল একদিনেই করছে। মেয়ের ফ্রেশ হয়ে হালকা পেস্ট কালার শাড়ি পরে কোনো সাজগোজ ছাড়ে নিচে গেল। মেহের নিচে যেতেই ওর শাশুড়ি হাসি মুখে এগিয়ে এলো। তারপর নাস্তা করতে বসালো। মেহেরের পাশে ফায়াজ এসে বসে নাস্তা করতে শুরু করলো। সার্ভেন্টরা মেহেরকে খাবার সার্ভ করছে। মেহেরের খুব ক্ষুধা পেয়েছে, তাই দ্রুত টোস্টে একটা কামড় দিতেই ফাহমিদা খান বলল, মেহের, তুমি সাজগোজ করনি কেন? নতুন বউ তুমি, সাজগোজ না করলে মানায় না। তাছাড়া কিছুক্ষণ পর মেহমানরা আসবে তোমাকে দেখতে। গলায় হাতে কানে কিছু পরনি, নয়তো নানান কথা বলবে। গলায় হাতে কানে কিছু
পরে নিও, নয়তো নানান কথা বলবে। মেহের মাথা ঝুলিয়ে সায় দিল। ফায়াজ বলে উঠল, কি করবে? এতদিন বিধবার বেশে ছিল, অভ্যস্ত হয়ে গেছে। ও হয়তো ভুলেই গেছে গতকাল ওর বিয়ে হয়েছে। ও এখন আর বিধবা নয়। বলে পৈশাচিক হাসি দিল। মেহেরের খাবার গলায় আটকে গেল। চলো চলো চোখে ফায়াজের দিকে চেয়ে আছে। এভাবে বলতে পারলো? ফাহমিদা খান ছেলেকে ধমক দিয়ে বললেন, ফায়াজ, বড় হয়েছ ঠিকই, কিন্তু মাথায় বুদ্ধি শুদ্ধি কিছুই হয়নি। কখন কোথায় কি বলতে হয় শিখনি? ফায়াজ অপরাধী ভঙ্গিতে কান ধরে বলল। সরি মম, সরি মেহের। নাস্তা শেষে ফায়াজের মা ফায়াজকে নিয়ে নিজের রুমে গেলেন। কি সমস্যা ফায়াজ? কি সমস্যা? কি করেছি আমি মম? কি করছো জানো না? মেহেরকে ওসব বলার কারণ কি? মম সরি তো বলছি। সরি কোনো ফ্যাক্ট না। তুমি এভাবে কেন বলে? তুমি তো জেনে শুনেই মেহেরকে বিয়ে করার জন্য পাগল হয়েছো। আমরাও আপত্তি করিনি এ বিয়ে নিয়ে। তোমার সমস্যা থাকলে আগেই বলতে পারতে। কিন্তু এভাবে একটা মেয়েকে অপমান করা, কষ্ট দেওয়ার অধিকার তোমার নেই। ওর চেহারা দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে ও নাখোশ। ওর খেয়াল রাখো। ওকে মম, সরি। তুমি কখনোই আর এসব বলে ওকে হাট করবে না, মনে থাকে যেন। আমি তোমাকে সুখী দেখতে চাই। মন দিয়ে সংসারটা করো। ওকে মম। ফায়াজ মাকে খুব ভালোবাসে, তাই চুপচাপ সব মেনে নিল। ফায়াজ রাগে গজগজ করতে করতে নিজের রুমে গেল। মেয়ের ফোন নিয়ে কিছু একটা করছিল। তখনই ফায়াজ ওকে টেনে তুলে দুবাহু চেপে বলে, তোর সমস্যা কি? হ্যাঁ, তুই কি প্রমাণ করতে চাস? চেহারায় দুঃখী ভাব এনে সবাইকে এটা জানাতে চাস তোর সাথে আমার সম্পর্ক ভালো না? মেয়ের ভয়ে চুপসে আছে, কথা বলছে না। তা দেখে ফায়াজের আরও রাগ বেড়ে গেল। স্পিক আপ, ড্যাম ইট। মেহের কেঁপে উঠল। না, আমি তাহলে আগের স্বামীকে খাইছিস, এখন আমাকে খেয়ে আবার বিধবা হতে চাস? ফায়াজের কথাটা মেহেরের বুকে কাটার মতো বিঁধল। মনে হচ্ছে হাজারো ছুরি দিয়ে হৃদয়টাকে কেউ ছিন্ন ভিন্ন করে দিল। এবার আর চোখের পানি আটকাতে পারল না। নো নো নো, একদম না। চোখে পানি না, এগুলো তুলে রাখো ভবিষ্যতের জন্য। এখন যাও, সাজগোজ করে নাও। আমরা ছোট লোক নাই, মেহমানদের কাছে নাক কাটবে সেটা মেনে নেব না। আর শোনো, মুখে হাসি ফুটিয়ে রাখবে সব সময়। মেহের চোখের পানি মুছে আয়নার সামনে গিয়ে বসলো। তারপর কাঁপা কাঁপা হাতে লিপস্টিক তুলে নিল। ওর হাত কাঁপছে। গত 3 বছর ধরে নিজের হাতে সাজেনি, লিপস্টিকও ছুঁয়ে দেখেনি। বিয়ের দিন পার্লারে মেয়েরা সাজিয়ে দিয়েছিল, যদিও ইচ্ছে ছিল না, কিন্তু বিয়ে বলে কথা। মেহের কাঁপা কাঁপা হাতে ঠোঁটে লিপস্টিক দিচ্ছে, যা ফাইজের চোখ এড়ায়নি। মেহের কানে ঝুমকো, গলায় চেন, দুহাতে চুড়ি, আংটি, ঠোঁটে লিপস্টিক, চোখের কাজল, কপালে ছোট্ট একটা টিপ, চুলে খোপা করে নিজেকে পরিপাটি করে নিল। তারপর ফাইজের সামনে গিয়ে মাথা নিচু করে দাঁড়ালো। ফাইজের চোখ আটকে গেছে মেহেরের দিকে। এই হালকা সাজও মেয়েটাকে অপসরা লাগছে। ফাইজ মেহেরের চারিদিকে হেঁটে বলল, ঠিকঠাক। তবে কি জানো, যার ভেতরটা নোংরা সে বাইরে যতই সুন্দরী হোক না কেন, সে প্রকৃত সুন্দরী নয়, যেমন তুমি। মেহের চুপচাপ ফায়েজের অপমান হজম করে নিল। তারপর মেহের, আরে ভাবি, তুমি তো খুব সুন্দর। ওপস, এখন দুঃখ হচ্ছে কেন যে আসলাম না। ভাইয়া, তুই এই পরিটাকে কই পাইলি? ফায়াজের বোন ফাইজা ভিডিও কলে ভাই ভাবির সাথে কথা বলছে। ফায়াজ বলল, তাই খালি ভাবি ভাবি করছিস কেন? আমারে দেখিস না? আমি কম কিসে? আমার মতো 2-4টা হ্যান্ডসাম ছেলে দেখাতে পারলে। ফাইজা বলল, হইছে ভাই, আর নিজের প্রশংসা করে ইমেজ বাড়াতে হবে না। আয়নার সামনে গিয়ে দাঁড়া, তাহলেই আস্ত হনুমান দেখতে পাবি। জঙ্গলি লন্ডন থেকে অনেক ভাব বাড়ছে না? সামনে আয়, ফকির নেই। আসছি 2 মাস পর পরীক্ষা শেষ করে। এখন যা, আমি ভাবির সাথে একা কথা বলবো। কি কথা বলবি? নিশ্চয় তো সুনাম করব না, তোর বদনাম করব। ফাইজ মুখ ভেঙচি কেটে চলে গেল। ভাবি, আমি তো তোমার দিক থেকে চোখ ফেরাতেই পারছি না। এই জন্যই ভাইয়া এত পাগল হয়ে পড়েছিল তোমাকে বিয়ে করার জন্য। আচ্ছা যাই হোক, তোমাকে একটা কথা বলি, ভাইয়ার প্রতি একটু কেয়ার রেখো। রাগী জেদি হলেও মনটা অনেক ভালো। একটা অতীত ভাইয়াকে ভেঙে দিয়েছে, বদলে দিয়েছে। ভাইয়া যদি তোমার সাথে রাগারাগি করে, একটু সহ্য করো। ভাইয়ার সাথে একটু মানিয়ে নিও প্লিজ, এটা আমার অনুরোধ। মেহের দীর্ঘশ্বাস ছেড়ে বলল, ঠিক আছে, আপনি চিন্তা করবেন না। ফাইজা চোখ মুখ কুচকে চিৎকার করলো, ভাবি!
মেহের ঘাবড়ে গেল। কি হলো? তুমি আমাকে আপনি করে বলছো কেন? আমি তোমার ননদ, আমি তোমাকে তুমি করে বলেছি, আর তুমি আপনি? কি লজ্জা, কি লজ্জা! মেহের ফিক করে হেসে দিল। ঠিক আছে, আমি তুমি করেই বলবো। ওদের মধ্যে অনেকক্ষণ কথা হলো। ফাইজা মেয়েটা অনেক ভালো, মেহেরের খুব পছন্দ হয়েছে। বাসায় বিভিন্ন মেহমান এলো, কেউ কেউ মেহেরের প্রশংসা করলো, আবার কেউ কেউ খুদ ধরতে ব্যস্ত। ডিনার শেষে মেহেরের শাশুড়ি মা মেহেরকে নিজের ঘরে নিয়ে গেল। মেয়েকে বসিয়ে দরজা লক করে দিল। মেহের বুঝতে পারছে উনি ইম্পর্টেন্ট কিছু বলবে। ফাহমিদা খান মেহেরের পাশে বসে ইতস্তত করছেন, কিভাবে শুরু করবে বুঝতে পারছে না। তাই দেখে মেহের বলল, মা, আপনি কিছু বলতে চাইছেন? মা হিসেবে নিঃসংকোচে মেয়েকে বলতে পারেন আপনি। তারপর মেহেরের গালে হাত রেখে বলল, দেখো মা, তুমি এখন এই বাড়ির বউ। এটা এখন তোমার বাড়ি, তোমার সংসার। তোমাকে আপন ভেবে, নিজের মেয়ে ভেবে কিছু কথা বলছি। হ্যাঁ বলুন। কথাটা ফায়েজকে নিয়ে। ও ছোট থেকেই রাগী, যেদি একটা ছেলে, যা চেয়েছে তাই পেয়েছে, না পেলে আদায় করে নিয়েছে। ও তোমার স্বামী, ওর সব কিছু জানার অধিকার তোমার আছে। কয়েক সেকেন্ড থেমে বলল, একটা মেয়েকে পছন্দ করত, কিন্তু মেয়েটাকে ওকে ঠকিয়েছে, আর ও এটা মেনে নিতে পারেনি, তাই নিজেকে সামলাতে পারেনি, নষ্ট করে দিয়েছে নিজেকে। মদ নেশায় নিজেকে জড়িয়ে ফেলেছে, স্বাভাবিক জীবন থেকে অনেক দূরে চলে গেছে। কখন কি করে বলা মুশকিল, বেপরোয়া হয়ে উঠেছে। আমরা অনেক চেষ্টা করেছি ওকে শোধরানোর, বিয়ে দিতে চেয়েছি, কিন্তু কিছুতেই রাজি হয়নি। তারপর একদিন তোমার কথা বললো, আমরা আশার আলো দেখতে পেলাম। তোমাকে দেখেও মনে হয়েছে তুমি আমার ছেলেটাকে শোধরাতে পারবে, সুখী করতে পারবে। তোমাকে সকালে দেখে আর নাস্তার টেবিলে ওর কথা শুনে বুঝতে পেরেছি ও তোমার সাথে ভালো ব্যবহার করেনি। এই জন্যই আমি মা হয়ে ওর পক্ষ থেকে ক্ষমা চাইছি। মা, এইসব কি বলছেন? ক্ষমা কেন চাইছেন? উনি আমার সাথে খারাপ ব্যবহার করেনি, সত্যি বলছি আমি। আমি জানি ওকে, আমি তো ওর মা। তুমি একটু মানিয়ে নাও না, চেষ্টা করো ওর সাথে। ও যেন ওর অতীত ভুলে নতুন জীবন শুরু করতে পারে, সেই চেষ্টা করো। হাল ছেড়ে দিও না। মেয়েদের অনেক শক্তি, মেয়েরা চাইলে অনেক অসাধ্য সাধন করতে পারে। আমরা আগামীকাল চলে যাচ্ছি, তাই সব কিছু তোমাকে বলে দিলাম। এখন থেকে তোমাকে একাই সামলাতে হবে। আর কোনো সমস্যা হলে আমাকে নির্দ্বিধায় জানাবে। জি আচ্ছা, দোয়া করবেন আমায়। দোয়া করি তোমাদের জুড়ি অক্ষয় হোক, সুখী হও, ভালো থেকো। তারপর তিনি কতগুলো গহনা আর শাড়ি এনে মেহেরের হাতে দিলেন। এই শাড়িগুলো তোমার জন্য কিনেছি, আমি নিজে পছন্দ করে। আর এই গয়নাগুলো আমাদের বংশের, আজ থেকে এগুলো তোমার। না করবে না, এগুলো আমার দোয়া। মেহের হাসি মুখে সব গ্রহণ করলো। তারপর সালাম করে নিজের ঘরের দিকে পা বাড়ালো। রুমে গিয়ে সব কিছু আলমারিতে গুছিয়ে রাখছে। গুছিয়ে রেখে পিছনে ঘুরতেই চমকে গেল। ফাঁস দেওয়ালে এক পা উঠিয়ে হেলান দিয়ে এক মনে মেহেরের দিকে চেয়ে আছে। তারপর পা ফেলে মেহেরের দিকে এগিয়ে আসছে আর আস্তে আস্তে বলছে, শাড়ি গয়না। মেহেরের দিকে ক্রমাগত এগিয়ে যাচ্ছে। মেহের ভয় পেয়ে পিছাতে লাগলো। পিছাতে পিছাতে আলমারির সাথে মিশে গেল। ও বুঝতে পারছে না ফাইজ কেন এমন করছে, কেন ওর দিকে এভাবে এগুচ্ছে। ভাবতে ভাবতে ফাইজ ওর একদম কাছে চলে গেল। ফাইজ ওর গালের উপর পড়া চুলগুলোতে হাত বুলাচ্ছে। ফাইজ ওর কাছে যেতেই মেহের বিচ্ছিরি গন্ধ পেল। মাতলা মাতলা কণ্ঠে ধীরে ধীরে বলল, তোর মনে আছে মেহের, তোমার এই চুল দেখে আমি দ্বিতীয়বার তোমার প্রেমে পড়েছিলাম। মেয়ের বুঝতে পারলো ফাইজ ড্রিঙ্ক করেছে, হুঁশে নেই। আর ভাবছে ড্রিঙ্ক করলো কিভাবে। আজকে তো বাসার বাইরে যায়নি উনি। তারপর সোফার পাশে টি টেবিলে চোখ যেতেই মদের বোতল গ্লাস দেখতে পেল। ফাইজ ওর চুল সরিয়ে গালে স্লাইড করতে করতে গালের দিকে ঠোঁট এগোতেই মেহের ওকে বাধা দিল। প্লিজ সরুন, ভালো লাগছে না আমার। আপনি হুঁশে নেই, শুয়ে পড়ুন আপনি। ফাইজের চোখ বন্ধ হয়ে আসছে, তাও খোলা রেখে বলল, ভাল লাগছে না? আমার ভাল লাগছে না কেন? তোমার ফার্স্ট হাজব্যান্ড তোমাকে এর চেয়ে ভালোভাবে ছুঁয়েছিল? তা কিভাবে ছুঁয়েছিল আমাকে একটু বলো, আমি শুনি। ছেলেটার কি এমন ক্ষমতা ছিল শুনি? টেল মি ফার্স্ট কিভাবে ছুঁয়েছিল। ফায়াজ, আজে বাজে কথা বলবে না। উনি মারা গেছেন,
প্লিজ একজন মৃত মানুষকে নিয়ে এইসব বলবেন না। আমাকে যা বলার বলুন। ফাইজ চোখ মুখ লাল করে কড়া গলায় বলল, এত ভালোবাসা, একদিনের হাজব্যান্ডের জন্য এত ভালোবাসা। একদিনে কি এমন হয়েছিল, কি এমন ভালোবাসা দিয়েছিল যে আমার কথা তোর কাছে বিষের মতো লাগছে? এই দাঁড়া দাঁড়া, বিয়ের আগে থেকেই চেনা জানা ছিল না তো? এর আগে থেকেই ছোঁয়াছুঁই চলছিল না তো? মেহের এবার কেঁদে দিল। ফাইজের এই জঘন্য কথাগুলো সহ্য করতে পারছে না। ওর চরিত্র নিয়ে বাজে কথাগুলো ওর খুব গায়ে লাগছে। ও ভাবতে পারছে না ফাইজ ওকে এসব কি করে বলছে। আমি সত্যি বলছি, আমি ওনাকে বিয়ের পরেই প্রথম দেখেছি। ওর ভাষা এতটা খারাপ। মেয়ের কাঁদতে কাঁদতে ঠোঁট ফুলাচ্ছে। ফাইজ এটা দেখে আরও রেগে যায়। জোরে ধাক্কা মেরে ফ্লোরে ফেলে দিল। তারপর চুল টেনে তুলে বলল, আর একবার যদি ঠোঁট ফুলাস তবে আমি তোর ঠোঁট কেটে ফেলবো। মেয়ের ভয়ে মুখ চেপে ধরল। চুলের গোড়ায় প্রচণ্ড ব্যথা পাচ্ছে, কিন্তু কিছু বলতে পারছেন। মুখ চেপে ধরে কাঁদছে। ফাইজ চোখ মুখ শক্ত করে বলল, এত জ্বলছে এক্স হাজব্যান্ডের জন্য? এত বছর পরে ভুলতে পারিসনি? কই, আমার জন্য তো জ্বলে না। আমাকে তো মনে পড়ে না? দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে, তোকে দেখলে আমার ঘৃণা হয়। তারপর চুল ছেড়ে দিয়ে আবার বোতল থেকে মদ গ্লাসে ঢালছে। মেহের দৌড়ে ওয়াশরুমে চলে গেল। তারপর কল ছেড়ে মন মতো কাঁদছে। কাঁদতে কাঁদতে ক্লান্ত হয়ে পড়ল। চোখে মুখে পানি দিয়ে শুয়ে পড়ল, কিন্তু ওর চোখে ঘুম নেই। আর চোখে ফাইজের দিকে তাকাচ্ছে। ফাইজ এক মনে মদ গিলছে। ফায়াজ এমন কেন করছেন? কেন নিজেকে কষ্ট দিচ্ছেন? কেন আমার সাথে এমন করছেন আপনি? আমি তো আপনাকে বলিনি আমায় বিয়ে করতে। আমি তো আর বিয়েই করতে চাইনি, এইভাবেই জীবনটা কাটিয়ে দিতে চেয়েছিলাম। তবে কেন এলেন আমার জীবনে? এসবের কোনো উত্তর নেই মেহেরের কাছে। এসব ভাবতে ভাবতে মেহের ঘুমিয়ে পড়ল। সকালে মেহেরের ঘুম ভাঙতেই লাফিয়ে উঠল, কেননা গতকাল দেরিতে ঘুম ভাঙাতে ফাইজকে ধাক্কা মেরে বিছানা থেকে ফেলে দিয়েছিল। পরে কি হাতে ব্যথা পেয়েছিল অনেক, কুনুইতে কিছুটা ছিলে গেছে। এখনও ব্যথা আছে, তাই নতুন করে আর ধাক্কা খেতে চায় না। কিন্তু ফাইজকে বিছানায় পেল না। ড্রিঙ্ক করতে করতে সেখানেই ঘুমিয়ে পড়েছে। মেহের ফ্রেশ হয়ে নিচে যাচ্ছে। আজকে দুপুরে মেহেরের শ্বশুর শাশুড়ি লন্ডন চলে যাবে। ভাবতে মেহেরের মন খারাপ হয়ে যাচ্ছে। শুধু মন খারাপই নয়, ভয়ও করছে। না জানি ওনারা যাওয়ার পর ফাজ ওর সাথে কি করে। ভাবতে ভাবতে মাথা চক্কর দিচ্ছে। মাথাটা এমনিতেই ব্যথা করছে কাল রাতে কাদার ফলে। মেহের নিচে গিয়ে অবাক, কারণ সোফায় তার শ্বশুর শাশুড়ির সাথে ওর মেহেরের বাবা মা, ছোট বোন মিহু আর দুজন কাজিন সিস এসেছে। এত সকাল সকাল ওদের দেখে মেহের কিছুটা অবাক। মেহেরকে দেখে মিহু দৌড়ে এসে জড়িয়ে ধরল। মিহুকে পেয়ে মেহের খুব খুশি। মেহের ওর বোনকে পরম ভালোবাসে জড়িয়ে ধরল। মিহু হঠাৎ মেহেরকে ছেড়ে দিয়ে বলল, আপি, তোমার শরীরে কেমন নতুন একটা ঘ্রাণ পাচ্ছি। মেহের আগ্রহ নিয়ে বলল। নতুন ঘ্রাণ? মিহু দুষ্টু হাসি দিয়ে বলল। জিজু জিজু ঘ্রাণ। মেহের মিহুর কান ধরে বলল, খুব পাকা হয়েছিস না? ভুলে যাচ্ছিস আমি তোর বড় বোন? বড় বোনের সাথে এইভাবে কেউ কথা বলে? মিহু অবাক হয়ে বলল, বড় বোন? দেখো আপি, আমাদের দুজনের হাইট এক সমান, তাহলে বড় ছোট কি করে হবে? তোর সাথে আমি কথাই পারবো না, চেষ্টা করাও বৃথা। চল বাবা মায়ের কাছে যাই, চল। মেহের হেসে হেসে মিহুর সাথে কথা বলছে। এটা দেখে মেহেরের বাবা মা কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেল। ভেবে নিল মেয়ে ভালোই আছে। মেহের গিয়ে বাবা মায়ের সাথে কথা বলো। কাজিন আর বোনের সাথে অনেক গল্প করলো। তবে মেহের ভাবছে অন্য কথা। ফাইজ যদি উল্টাপাল্টা কিছু বলে এদের সামনে, এটা ভেবে মেহের অনেক চিন্তিত। ফাইজ ফ্রেশ হয়ে নিচে এসে মেহমান দেখতে পেল। ফাইজকে দেখে মেহেরের গলা শুকিয়ে যাচ্ছে। ফাইজ কি না কি বলে, কিন্তু মেহেরের চিন্তার এক বালতি পানি ঢেলে দিয়ে ফাইজ হাসি মুখে শ্বশুর শাশুড়িকে সালাম করে খোঁজখবর নিল। মেহেরের বোন আর কাজিনদের সঙ্গে গল্প করছে। মেয়ের ফাইজের এমন রূপ দেখে খুশি হলো। যাক, গুন্ডাটা সবার সাথেই ভালো ব্যবহার করছে। সবার সাথেই ভালো ব্যবহার করে, আমার সাথে শুধু গুন্ডামি। আমাকে দেখলেই মাথায় পোকা উঠে যায় এর। কিছুক্ষণ পর সবাই চলে গেল। ওনারা ফাইজের বাবা মার সাথে দেখা করতে এসেছিল। ফাইজের বাবা মাকে এয়ারপোর্ট ছাড়তে যাচ্ছে ফাইজ ও মেহের। এয়ারপোর্টে ফাইজের মা ফাইজকে ইচ্ছে মতো শাসিয়ে গেল। মেহেরের সাথে উল্টাপাল্টা আচরণ যেন না করে, ওর খেয়াল যেন রাখে। আর মেহেরকে বলল ফাইজ ওর সাথে খারাপ ব্যাপার করলে ফোন করে যেন জানাই। ওদের থেকে বিদায় নিয়ে চলে গেল। ফাইজ ড্রাইভ করছে, মেহের পাশে বসে আছে, তবে জানালার দিকে ঘুরে বসে আছে।
এক মনে বাইরে তাকিয়ে আছে। জানালার গ্লাসে স্পষ্ট দেখতে পাচ্ছে ফাইজ মিটমিট করে হাসছে। ব্যাপারটা মিহিরের কাছে মোটো ভালো লাগছে না। ওর এই হাসির মধ্যে কেমন একটা রহস্য লুকিয়ে আছে। মেয়েটার অনেক ভয় লাগছে। এতদিন শ্বশুর শাশুড়ি ছিল, কিন্তু এখন একা। ফাইজ মেহেরের চেহারার আতঙ্ক দেখতে পাচ্ছে, যা ফায়াজের মনে পৈশাচিক আনন্দ দিচ্ছে। ফায়াজ মনে মনে বলছে, ওয়েট বেবি, মাত্র তো গেম শুরু। তোমার জন্য অনেক কিছু অপেক্ষা করছে, সো বি রেডি। ফাইজ গাড়ি থেকে নেমেই বাড়ির ভিতর চলে গেল। তারপর সব সার্ভেন্টকে ডাকতে শুরু করলো। 5 জন সার্ভেন্ট একসাথে এসে দাঁড়ালো। মেয়ের বাড়ির ভিতর ঢুকে সবিকে এইভাবে লাইন ধরে দাঁড়িয়ে থাকতে দেখে বিস্মিত হলো। মেয়ের জিজ্ঞাসুক দৃষ্টিতে ফাইজের দিকে চেয়ে আছে। ফাইজ মেয়েরকে বলল, তোমার জন্য অপেক্ষা করছি। মেয়ের কৌতূহলবশত জিজ্ঞেস করে ফেলল, সবে এভাবেই দাঁড়িয়ে আছে কেন? ফাইজ মেহেরের দিকে তার চোট করে দিয়ে সকল সার্ভেন্টদের এক হাতে একটা করে খাম দিয়ে বলল, তোমাদের 2 মাসের অগ্রিম স্যালারি, 2 মাস তোমাদের ছুটি। মেহের চোখ বড় বড় করে ফয়েজের দিকে তাকালো। ছেলেটা কি করছে কিছুই ওর মাথায় ঢুকছে না। সব হাওয়া হয়ে যাচ্ছে। একজন সার্ভেন্ট অবাক হয়ে জিজ্ঞেস করলো। ফয়েজ ধমকে সুরে বলল, সে কৈফিও তোমাদের দেবো? হ্যাঁ, ছুটি দিয়েছি, অগ্রিম স্যালারি দিয়েছি, আর কি চাও? ওরা কিছু না বলে চলে গেল। মেহের ফয়েজের দিকে ভয়ে ভয়ে তাকাচ্ছে। তারপর কিছুটা সাহস সঞ্চয় করে জিজ্ঞেস করলো, ওদের সবাইকে ছুটি দিয়ে দিলেন কেন? ফাইজ মেহেরের দিকে শয়তানি হাসি দিয়ে আস্তে আস্তে মেহেরের দিকে এগিয়ে কানে কাছে গিয়ে ফিসফিস করে বলল, ফাঁকা বাড়িতে তোমাকে খুন করে গুম করে দেব, তাই বাসা ফাঁকা করলাম। ফাইজের কথা শুনে মেহেরের গলা শুকিয়ে গেল। হাত পা কাঁপতে শুরু করলো। ফাইজের দিকে সন্দেহের দৃষ্টিতে চেয়ে রইল। ফাইজ রহস্যময় হাসি দিল। মেহেরের ফায়েজকে ঠিক লাগছে না। মেহের আস্তে আস্তে ফায়েজের কাছ থেকে সরে গেল। তারপর ঘুরে এক দৌড়ে উপরে গিয়ে রুমের দরজা লক করে দিল। ফায়েজ মেহেরের ভয়ত চেহারা দেখে পৈশাচিক শান্তি পেল। আর মেহেরের এভাবে ভয় পেয়ে চলে যাওয়ার ব্যাপারটা ওকে প্রচুর বিনোদন দিল। না চাইতেও হো হো করে হেসে দিল। তারপর বলল, ভিতই রয়ে গেল। যাই হোক, ফায়াজ এই ভিতর ডিমকে ভয় দেখে অনেক মজা পাবে। নাও মাই সুইট ওয়াইফ, ওয়েট অ্যান্ড সি। সকল সার্ভেন্টরা চলে গেল। রাতের বেলা মেহের সবকিছু গুছিয়ে রুমের সামনে এলো, কিন্তু ঢোকার সাহস পেল না। কেমন ভয় ভয় লাগছে। মেহের ভালো করে জানে ফাইজের মাথায় কোনো আজাইরা কিছু ভনভন করছে। অনিচ্ছা থাকা সত্ত্বেও অনেক সাহস সঞ্চয় করে সূরা পড়ে বুকে ফু দিয়ে ভেতরে ঢুকলো। ভিতরে ঢুকে দেখলো ফাইজ পায়ের উপর পা তুলে ছুরিতে টি টেবিলের উপর কি যেন কাটাকুটি করছে। ফাইজের হাতে ছুরি দেখে মেহেরের গলা শুকিয়ে গেল। আর ভাবছে, ওনার হাতে ছুরি কেন? উনি কি সত্যি সত্যি আমাকে মারবে? ফাইজের কথায় মেহেরের ঘোর ভাঙল। এই তো তুমি এসে পড়েছো, এদিকে এসো। মেহের বাধ্য মেয়ের মতো সামনে গিয়ে দাঁড়ালো। তারপর মাথা নিচু করে দাঁড়িয়ে অন্যায় আঙ্গুল দিয়ে পেঁচাচ্ছে। তুমি জানো তোমার জন্য সে কখন থেকে অপেক্ষা করছি? শুধু আমিই না, আমার এই ছুরিটাও তোমার জন্য অপেক্ষা করছে। মেয়ের ভয়ে ভয়ে ফায়েজের দিকে তাকিয়ে ওকে দেখে বোঝা যাচ্ছে ড্রিঙ্ক করেছে, কিন্তু অল্প, সম্পূর্ণ হুঁশে আছে। ফাইজ উঠে দাঁড়িয়ে মেহেরের গলায় ছুরিটা রাখলো। মেয়ে শক্ত হয়ে দাঁড়িয়ে আছে। ওর মুখ দিয়ে কোনো ট্রু শব্দ বের হচ্ছে না। মনে হচ্ছে শ্বাস নিতেও ভুলে যাচ্ছে। ফাইজ মেহেরের গলার চারিদিকে ছুরি দিয়ে স্লাইড করছে। তারপর বলল, খুব ভুল করেছ, অনেক বড় ভুল করে ফেলেছো মেহের, খুব বড় ভুল। আমাকে ধোকা দিয়েছো, আমার সাথে প্রতারণা করে কেউ পার পায়নি। আর তুমি তো পুঁটি মাছ, তুমিও পার পাবে না। এই ভুলের শাস্তি তো তোমাকে পেতেই হবে সুইট হার্ট। মেহের কিছু বলতে চাইছে, কিন্তু গলা দিয়ে বের হচ্ছে না। ফাইজ ছুরিটা গলা থেকে তুলে গালে নিয়ে গেল। তারপর গালে স্লাইড করতে লাগলো। মেহের নড়াচড়া করছে না, মনে হচ্ছে জমে আছে। কিছুক্ষণ পরপর ঢুক গিলছে। ফাইজ ছুরিটা গালে স্লাইড করতে করতে বলল, তুমি একদিন কেন শাস্তি পাবে? তোমাকে ভালোবাসার অপরাধে আমি এতদিন কষ্ট পেয়েছি, আর আমাকে ঠকানোর জন্য আজীবন তোমাকে কষ্ট পেতে হবে। আজীবন। তোমাকে আমি বিয়ে করেছি ঠিকই, কিন্তু তুমি আমার বউ নও। ফাইজ গালে হাত দিয়ে বলল, তুমি হ্যাঁ পেয়েছি। তুমি আমার গোলাম, দাসী আর রক্ষিতা, বিয়ে করা রক্ষিতা। আমার স্ত্রীর সম্মান পাওয়ার কোনো যোগ্যতা তোমার নাই। মেহেরের চোখ দিয়ে পানি পড়ছে, কিন্তু কোনো শব্দ করছে না।
ওর এখন ইচ্ছে করছে ফায়েজের হাত থেকে ছুরিটা নিয়ে নিজের গলা কেটে ফেলতে। ফায়েজ মেহেরকে কাঁদতে দেখে বলল, নো নো বেবি, এখন নয়, আমার কথা শেষ করতে দাও, তারপর যত ইচ্ছা হয় কেঁদো। কাল থেকে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সব তুমি বানাবে, এবারে সব কাজ তুমি করবে। আর আমার ঘুম ভাঙার আগে তোমার ঘুম না ভাঙলে তবে তোমার কপালে কিন্তু দুঃখ আছে খুব। নাও গেট লস্ট, আমার সামনে থেকে যাও। মেহেরের গলা থেকে ছুরি সরিয়ে নিল। মেহের হাঁপ ছেড়ে বাঁচল, যেন ধুধু মরুভূমিতে একটু পানির সন্ধান পেয়েছে। ফায়েজ বারান্দায় দাঁড়িয়ে ভাবছে, তুমি আমার সাথে যা করেছো তার শাস্তি আমি কি? তার শাস্তি আমি তোমাকে তিলে তিলে দেব, তোমাকে জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দেব। আমার ভিতরে যে আগুন তুমি জ্বালিয়েছ তাতে তো আমি একা পুড়ব না, তোমাকেও পুড়তে হবে। ফায়েজের প্রচুর পরিমাণে সিগারেটের তৃষ্ণা পেয়েছে। পকেট থেকে একটা সিগারেট বের করে ঠোঁটে রাখলো, তারপর চিৎকার করছে। মেহের, মেহের। মেহের ফায়েজের চিৎকার শুনে লাফিয়ে উঠল। মাঝরাতে আবার কি ভূত মাথায় ভর করেছে তা ভাবতেই কলিজা কেঁপে উঠছে। মেয়ের দৌড়ে বারান্দায় যায়। ফায়েজ মুখে সিগারেট গুজে দাঁড়িয়ে আছে। মেয়ের ভয়ে ভয়ে জিজ্ঞেস করলো, ডাকছিলেন কেন? ফায়েজ মেহেরের দিকে তাকিয়ে বলল, নিশ্চয়ই গল্প করার জন্য নয়, লাইটার নিয়ে আসো, সিগারেট খাবো। মেহের লাইটার এনে হাতে দিয়ে ঘুরে চলে যাবে, তখনই ফায়েজ ওর হাত চেপে ধরে। তোমাকে যেতে বলেছি, চুপচাপ এখানে দাঁড়িয়ে থাকো। মেহের বুঝতেছে না এখানে তার কি কাজ। ও কি ওর সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে সিগারেট খাবে? কিছু করেনি, তাই চুপচাপ দাঁড়িয়ে আছে। ফায়েজ আকাশের দিকে তাকিয়ে সিগারেট ধরলো, আশ করে সিগারেট টানছে। মেহেরের খুব অস্বস্তি হচ্ছে, শুধু অস্বস্তি না, সিগারেটের গন্ধটা নাকে বিচ্ছিরিভাবে আসছে। ফার্স্ট ভালো করেই জানে আমি সিগারেটের ধোঁয়া সহ্য করতে পারি না, আর এটা জানার পরে উনি সিগারেট খাওয়া ছেড়ে দিয়েছিলেন। তবে এখন এইখানে কেন দাঁড় করিয়ে রেখেছে? আমার ইচ্ছে করে কষ্ট দেওয়ার জন্যে? মেহের ভাবছে। ফায়েজ মেহেরের দিকে ঘুরে বলল, মেহের ঠিক ধরেছ, তোমাকে কষ্ট দেওয়ার জন্য। চমকে ফায়েজের দিকে তাকালো। ফায়েজ কিভাবে শুনলো আমার কথা? আমি তো মনে মনে বলছিলাম। ফায়েজ মেহেরের কোমর পেঁচিয়ে নিজের সাথে মিশিয়ে নিল। ফায়েজের আচমকা এহেন কাজে মেহের কিছুটা ভয় পেয়ে গেল। ফায়েজ এক হাতে মেহেরকে জড়িয়ে ধরে অন্য হাতে সিগারেট হাতে নিয়ে মেহেরের মুখ বরাবর সব ধোঁয়া ছেড়ে দিল। মেহেরের নাক মুখ দিয়ে ধোঁয়া ঢুকে গেল। মেহের দু হাতে নাক মুখ চেপে ধরে কাশতে শুরু করলো। ধোঁয়াগুলো নাক আর মুখের ভেতর দিয়ে মনে হচ্ছে পেটের ভিতরে প্রবেশ করেছে, আর পেটের ভিতরে সব ধোঁয়া একসাথে বিদ্রোহ করছে। ফায়েজ মেহেরের দিকে তাকিয়ে বাঁকা হাসি দিচ্ছে। মেহের নাক মুখ চাপা অবস্থায় নিজেকে ছাড়ানোর চেষ্টা করছে। মেহের কিছুটা জোরে জোরে ধাক্কা দিতে ফায়েজ একটু সরে গেল। তারপর মেহের আবার কাশতে শুরু করলো। কাশতে কাশতে বলল, আমার সাথে কেন এমন করছেন আপনি? আপনি খুব ভালো করেই জানেন সিগারেটের ধোঁয়া আমার সহ্য হয় না, খুব কষ্ট হয় আমার। তবুও কেন? আপনি তো আমায় কথা দিয়েছিলেন আপনি আর সিগারেট খাবেন না। কথাটি বলার পরই মেহেরের হুঁশ হলো। ও ভয়ে ভয়ে ফায়েজের দিকে তাকিয়ে দেখে ফায়েজের চোখমুখ রক্তবর্ণ ধারণ করেছে। বুঝতে পারছে ফায়েজ প্রচণ্ড রেগে গেছে। ফায়েজ মেহেরকে টেনে দুবাহু চেপে ধরে বলল, আমি কি কথা দিয়েছি সেটা মনে আছে, কিন্তু তুই আমারে কি কথা দিয়েছিলি সেটাই ভুলে গেছিস না? তুই কি কথা রাখছিলি? মেহের কিছু বলতে যাবে তখনই মেহেরের বমি চলে এলো। মেয়ের দৌড়ে ওয়াশরুমে চলে গেল। তারপর বমি করে চোখে মুখে পানি দিয়ে শুয়ে পড়ল। শরীর অনেক দুর্বল লাগছে, তাই আর ফায়েজের কথার জবাব দিতে পারল না। মাঝরাতে ঘুম ভেঙে গেল মেহেরের। বেডের একপাশে চুপটি করে ঘুমিয়েছিল। ফায়েজের দিকে ঘুরে দেখে ফায়েজ বাচ্চাদের মতো করে হাত পা গুটিয়ে ঘুমাচ্ছে। চুলগুলো চোখের উপর পড়ে চোখগুলো ঢেকে রেখেছে। মেহেরের খুব ইচ্ছে হচ্ছে ফায়েজকে ছুঁয়ে দিতে, কিন্তু আবার ভয় করছে যদি ফায়েজ জেগে যায় তাহলে কি রিয়াক্ট করবে, আর মেহেরও অস্বস্তিতে পড়ে যাবে। পরক্ষণে চট করে মাথায় বুদ্ধি এলো। মেহের, তুই ঘুমের ভান করে হাত রাখ। যেই ভাবা সেই কাজ। মেহের চোখ বন্ধ করে বিসমিল্লাহ বলে ফায়েজের উপর হাত রাখলো। বলেই প্রায় 5 মিনিট কেটে যাওয়ার পর ফায়েজের নড়াচড়া না দেখে স্বস্তির নিঃশ্বাস নিল মেহের। যা ঘুমিয়েছে, কিন্তু আচমকা ফায়েজ মেহেরের হাতে চুমু দিয়ে বুকের মধ্যে জড়িয়ে নিয়ে ঘুমের মধ্যে পিড় করে বলে, ভালোবাসি। ফায়েজের এই ছোট্ট কথাটির মধ্যে মেহের একরাশ অভিমান খুঁজে পেল, তবুও মনের ভেতরে অন্যরকম ভালো লাগা খুঁজে পেল। জানি ফায়াজ, আজও তুমি আমায় ভালোবাসো।
আমার প্রতি তোমার মনে যে ঘৃণা সৃষ্টি হয়েছে তা তোমার হৃদয়ের সমস্ত জায়গায় এমনভাবে বিচরণ করছে যে ঘৃণার আবরণে ভালোবাসাটাই ঢেকে গিয়েছে। আমি তোমার ঠকাতে চাইনি ফায়াজ, বিশ্বাস করো। আমি খুব করে তোমার হতে চেয়েছিলাম, কিন্তু ভাগ্যের চাওয়াটাই অন্যরকম ছিল। তোমাকে এসব বলেও কোনো লাভ নেই, তুমি তো বিশ্বাসই করবে না। সকালে গরম কিছুর আদো আদো স্পর্শে মেহেরের ঘুম ভেঙে গেল। গরম কিছু সারা মুখে পড়ছে, যা সারা শরীরে ছড়িয়ে পড়ছে। এ এক অন্যরকম অনুভূতি। মেহেরও এই আবেশ ছেড়ে চোখ মেলতে চাইছে না। চোখ মেলে চেয়ে যা দেখলো তাতে মেহেরের চোখ চরকাজ। ও ফায়াজের বুকে শুয়ে আছে। ফায়াজ দুহাতে আষ্টে পিষ্টে জড়িয়ে রেখেছে, আর ওর নিঃশ্বাস মেহেরের মুখে পড়ছে। মেহেরের এই আবেশে থাকার শখ পালিয়ে গেল যখন দেখলো সকাল হয়ে গেছে আর ফায়াজের জন্য নাস্তা রেডি করতে হবে ভেবে। মেহের খুব সাবধানে নিজেকে ছাড়িয়ে নিল। ফায়াজের অফিসে যাওয়ার প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে কোনো রকমে ফ্রেশ হয়ে নিচে চলে গেল, কিন্তু বাঁধল এক বিপত্তি। মেয়ের চা কফি আর স্যুপ নুডলস ছাড়া কিছুই বানাতে পারে না। এর আগে কখনো রান্না করেনি, শখের বসে চা কফি বানিয়ে খেত। মেয়ের কিছু না ভেবে কফি আর নুডলস বানিয়ে ফেলো, সাথে ফ্রুটস দিয়ে জুস বানিয়ে নিল। কফি নিয়ে রুমে যেতে দেখে ফায়াজ ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বের হয়েছে। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে টাই লাগাচ্ছে। মেহের কফি বেড সাইড টেবিলে রেখে চলে যাচ্ছিল। ফায়াজ ওকে ডেকে বেডে গিয়ে বসে কফি হাতে নিল, তারপর বলল, জানো তো সবাইকে বিশ্বাস করা যায়, কিন্তু মেয়েদের নয়। তারপর কফির দিকে চেয়ে বলল, বিষ টিষ মেশাওনি তো আমাকে মেরে ফেলার জন্য? মেয়ের মোটো ফায়াজের এমন কথা শোনার জন্য প্রস্তুত ছিল না। কি বলবে খুঁজে পাচ্ছে না। নিজেকে কি ডিফেন্স করবেন, না চুপ করে ওর কথা শোনা উচিত? মেহেরের ভাবনায় এক বালতি পানি ঢেলে দিয়ে বলল, তুমি এক চুমুক খাও, তাহলেই প্রমাণ হয়ে যাবে। মেহের ফায়াজের কথা শুনে ফায়াজ ধমক দিয়ে বলল, কানে কম শোনো নাকি? তাড়াতাড়ি খাও, আমার অফিস যেতে হবে। মেহের তাড়াতাড়ি কফিটা নিয়ে এক চুমুক খেয়ে বলল, আপনার জন্যে আরেক কাপ কফি নিয়ে আসবো? অন্য কাপে খাওয়ার ইচ্ছে থাকলে এটা তোমাকে দিয়েই ট্রাই করলাম কেন বলো? বোকা মেয়ে, এতটুকু কমন সেন্সও নাই। আমি এটাই খাবো। মেহের চোখ বড় বড় করে বলল, আপনি আমার খাওয়াটা খাবেন? ফায়াজ ধমক দিয়ে বলল, তোমার কোনো সমস্যা? জি না। তাহলে দাঁড়িয়ে আছো কেন? যাও, নিজের কাছে যাও। মেয়ে দৌড়ে চলে গেল। নখ কামড়াতে কামড়াতে ভাবছে ফায়াজ ওর খাওয়া কফি খাচ্ছে। অপরদিকে ফায়াজ তৃপ্তি নিয়ে কফিতে চুমুক দিচ্ছে আর বলছে, কত স্বপ্ন ছিল প্রতিদিন তোমার হাতের কফি দিয়ে দিনটা শুরু করব, আর কফিতে প্রথম চুমুক হবে তোমার। সেই স্বপ্নগুলো আমি পূরণ করব, হোক না সেটা ভালোবাসার নাস্তার বদলে টেবিলে ঘৃণা। বসে ফায়াজ ব্রেকফাস্ট দেখছে। নুডলস, ব্রেড, বাটার, ফলের জুস আর কিছু কাটা ফ্রুটস। এত ব্রেকফাস্ট আমি জীবনেও দেখি নাই। মেয়ের বুঝতে পারছে ফায়াজ ব্যগ্র করে কথাগুলো বলছে। মনে মনে বলছে, সবাইকে বিদায় করে আবার ভালো ভালো ব্রেকফাস্ট খোঁজা হচ্ছে। আমি কি কাজের মেয়ে না কুকার যে এই অল্প সময়ের মধ্যে হাজার হাজার নাস্তা সাজাবো? না আমি জাদুকর যে জাদু করে পুরো টেবিল নাস্তা দিয়ে ভরে ফেলবো। ফায়াজের কথাই আবারও ঘোর ভাঙল। হয়েছে, মনে মনে আর গালাগাল করতে হবে না। একে তো এই নাস্তা, তার উপর গালাগাল দিচ্ছ। এগুলো সব অল্প অল্প করে খেয়ে দাও। মেয়ের অগত্যা ফায়াজের সব খাবার একটা করে বাইট করে দিল। তারপর ফায়াজ সেগুলো নির্বিঘ্নে খাচ্ছে। মেয়ের বুঝে না, যাকে এত ঘৃণা করে তার এটো খাবার কি করে খেতে পারে। ফায়াজ অফিসে যাবে বলো, অফিসে গেল না। মেহেরকে সকাল সকাল খাটানো ধান্দা মাত্র। সোফায় বসে পা মেলে টিভি দেখছে। দুপুরে রান্না করতে গিয়ে বিপত্তিটা ঘটল। কি রান্না করবে, কিভাবে করবে, সবজি কিভাবে কাটবে কিছুই বুঝতে পারছে না। একদম কোণঠাসা হয়ে পড়েছে। মেয়ে রান্নাঘরে গালে হাত দিয়ে বসে আছে। ওর ইচ্ছে করছে ফায়াজকে ধরে এনে চুলার সামনে দাঁড় করিয়ে দিতে। উফ, কি জ্বালায় পড়লাম রে বাবা। এখন কি করব আমি? বাইরে থেকে অর্ডার করে খাবার আনবো? মেহের, পাগল হয়েছিস? বাইরে থেকে খাবার অর্ডার করে আনলে ফায়াজ তোকে আস্ত চিবিয়ে খাবে। কার সাহায্য নেব? ও, আমার কাছে তো ফোন আছে, ইউটিউব দেখে রান্না করব। মেয়ের ইউটিউবে দেখে সবজি কাটা শুরু করলো। ফায়াজ ভাবছে যাই একবার দেখে আসি। ফায়াজ পা টিপে টিপে কিচেনে দরজার সামনে গিয়ে উকি দিল। উকি দিয়ে দেখে মেয়ের পেঁয়াজ টমেটো কাটছে। গলায় ওড়না ডেস্কের ওপর রেখেছে। ওর কপালে, ওর ঠোঁটের ওপর বিন্দু বিন্দু ঘাম জমেছে। মুখ লাল হয়ে আছে, চোখ দিয়ে হালকা পানিও পড়ছে।
পুরো চেহারায় বিরক্তির ছাপ। ফায়েজের কলিজা খচ করে উঠল। ও আর এখানে দাঁড়াতে পারল না। বাড়ির বাইরে পুল সাইডে গিয়ে দাঁড়িয়ে রইল। জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে, তারপর নিজেকে নিজে বলছে, তুই কোনো ভুল করছিস না ফায়াজ। ও তোর সাথে কি করছে ভুলে যাস না। ও তোর ভালোবাসা, বিশ্বাস, ইমোশন নিয়ে খেলেছে। মেহের রান্না করছে, ফাইজ ল্যাপটপে বসে অফিসের কাজ করছে। ওর বাবা লন্ডনের বিজনেস সামলায়, ফাইজকে দেশের বিজনেসের দায়িত্ব দিয়েছে। মেয়ের তরকারি দেখছে, তখনই ফাইজ গলা ফাটিয়ে মেহেরকে ডাকছে। মেহের, মেহের। মেয়ের কিছুটা বিরক্ত হলো, ফাইজের সামনে গিয়ে বলল। এমন ষাঁড়ের মতো চিল্লাচ্ছেন কেন আপনি? ফাইজ কটমট করে ওর দিকে তাকালো। মেয়ের আমতামতো করে বলল, না মানে বলছিলাম, এত জোরে চিৎকার কেন করছিলেন বলুন? রুমে গিয়ে কাবার্ড খুলে কালো রঙের একটা ফাইল আছে, নিয়ে আসো। মেহেরের প্রচুর রাগ হচ্ছে। এমনিতে পুরো বাড়ির কাজ মাথার উপর দিয়ে রেখেছে। এটা তো আপনিও আনতে পারেন, আমাকে না খাটালে আপনার ভালো লাগে না তাই না? যত সব, ইচ্ছে করছে রান্নাঘর থেকে লবণ এনে গলার ভিতর লবণগুলো ঢেলে দিই। ফাইজকে কিছু বলতে না দিয়ে হনহন করে চলে গেল। ফাইজ ফ্যাল করে মেহেরের যাওয়ার দিকে চেয়ে রইল। এই মেয়ে কি এসব আমাকে বলে গেল? ফাইজ লাঞ্চ করতে বসেছে। মেহের চিন্তাগ্রস্ত চেহারা নিয়ে দাঁড়িয়ে আছে। ফাইজ এক লোকমা ভাত মুখে দিতেই থু মেরে যায়। মেহেরের আর বুঝতে বাকি থাকে না কি হতে যাচ্ছে। ফাইজ ওয়াক করে মুখ থেকে ভাত প্লেটে ফেলে দেয়। মেহের মাথা নিচু করে চোখ বন্ধ করে খিস ধরে রয়েছে। ফাইজ খাবার প্লেট ছুঁড়ে ফেলে দেয়। কাছের প্লেট ভেঙে ভাত মেঝেতে ছড়িয়ে পড়ল। মেহের কেঁপে ওঠে। ফাইজ চোখ মুখ শক্ত করে বলল, এসব কি রান্না করেছো? এগুলো মানুষের খাবার? রাস্তার কুকুরও এগুলো খাবে না। এগুলো খাইয়ে আমাকে মারতে চাইছো? মেহের মিনমিন করে বলে, আসলে এর আগে আমি কখনো রান্না করিনি, রান্না করা শিখিনি। এবার ফাইজ আরো রেগে গেল, দাঁতে দাঁত চেপে বলল, তাহলে কি শিখেছো কিভাবে ছেলেদের সাথে প্রতারণা করতে হয়, কিভাবে তাদের ঠকাতে হয়, কিভাবে তাদের জীবন নিয়ে খেলা যায়? এগুলো শিখেছো? মেহের মাথা নিচু করে আছে। ফাইজের কথাগুলো ওর কলিজাটা ছিন্ন ভিন্ন করে দিচ্ছে। ফাইজ উঠে চলে গেল। গাড়ির চাবি নিয়ে বের হয়ে গেল। গাড়ি স্টার্ট দিচ্ছে আর ভাবছে, আয় আল্লাহ, আমি কাকে শাস্তি দিচ্ছি? নিজেকে নাকি এই মেহেরকে? এই মেয়েকে শাস্তি দিতে গিয়ে ভর দুপুরে খাবারের জন্য বাইরে ছুটছি। উফ। ফাইজ একটা রেস্টুরেন্টে বসে খাচ্ছে। অপরদিকে মেহের মেঝে থেকে ভাঙ্গা কাচের টুকরো আর খাবার তুলে মেঝে পরিষ্কার করছে। মেঝে পরিষ্কার করে রান্না করা খাবারগুলো সব ময়লা ঝুড়িতে ফেলে দিল। ডাইনিংয়ে বসে অযোধ্যায় কাচ্ছে আর বলছে, জীবনে প্রথমবার রান্না করলাম, আর উনি মানলাম ভালো হয়নি তাই বলে এভাবে কথা শোনাবে? সব সময় কথা শোনানোর ইস্যু খোঁজে। সারাদিন কত কষ্ট করলাম আমি এই রান্নার জন্য, উনি তো দেখেছেন কতটা কষ্ট করেছি আমি। মেয়ের একা বলছে আর টিস্যু দিয়ে নাক মুছছে। তারপর নিজের মনে হেসে দিল। কি ব্যাপার মেহের, তুই তো দেখছি সেই দিনের মতো টিস্যু দিয়ে চোখ মোছার আগে নাক মুছছিস, তাহলে কি? কলিং বেল বেজে উঠল। মেয়ের চোখ মুছে দরজা খুলে একটা ছেলেকে দাঁড়িয়ে থাকতে দেখল। মেয়ের খুলে ভিতরে কাচ্চি বিরিয়ানি দেখতে পেল, সাথে পিৎজা। মেয়ের অভিমানী কণ্ঠে বলল, ধন্যবাদ, খাবো না আমি আজকে। কেউ আমায় খাওয়াতে পারবে না, ওই গুণটা বড় না, রান্নার জন্য খোঁটা দিবে, আবার খাবার পাঠানো হচ্ছে। বিকেলবেলায় ভিডিও কলে মায়ের দেখানো মতো মেহের রান্না করেছে। মুরগির মাংস, রুই মাছ, ডাল, সবজি, ভাজি, চিংড়ি মাছ রান্না করেছে। যদিও অনেক সময় লেগেছে। মেয়ে সব কিছু টেস্ট করে দেখেছে। যদিও মায়ের হাতের রান্নার মতো সুস্বাদু হয়নি, কিন্তু খারাপ হয়নি। উফ মেহের, জিও, তোকে নিয়ে এই প্রথম আমার গর্ব হচ্ছে। কি রান্না করেছিস? তোর বর এবার আর ছুঁড়ে মারবে না, চেটে পুটে খাবে সব খাবার। কাজ শেষ করে গোসল করে ফ্রেশ হয়ে নিল। চারিদিকে অন্ধকার নেমে এসেছে। মেহের বুঝতে পারল রাত হয়ে এসেছে। হঠাৎই ওর ভয় ভয় লাগছে। এত বড় ফাঁকা বাড়িতে একা। গেটের সামনে দুজন ওয়াচম্যান ছাড়া আর কেউ নেই। বাসার পর বিরাট বড় ফুল বাগান, তারপর গেট। মেহেরকে এই শুনশান নীরবতা গ্রাস করে ফেলেছে। নিজের পায়ের শব্দ বারবার চমকে উঠছে। মনে হচ্ছে এই বুঝি কেউ এসে ওর গলা চেপে ধরবে। ফাইজেরও কোনো খবর নেই, ফোন করার সাহসও পাচ্ছে না। রুমের দরজা লক করে এসি পাওয়ার বাড়ি দিয়ে এই গরম ও কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়ল। কিছুক্ষণ পর মেহের খচখচ শব্দ পেল। মেহেরের সারা ভয়ে শরীর কাঁপছে।
ফায়াজ রুমে ঢুকে অবাক, এই গরমের মধ্যে মেহের কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছে। তার চেয়ে বেশি অবাক হলো রুমের এসি ফুল পাওয়ারে চলছে। মেহের আস্তে আস্তে কম্বল সরিয়ে উকি দিল। উকি দিয়ে ফায়াজকে দেখে একটানে কম্বল ফেলে লাফিয়ে নেমে ফায়াজের কাছে এসে হাঁপাতে হাঁপাতে বলল। আপনি? আমি তো ভেবেছিলাম ফায়াজ ভুরু কুঁচকে বলল, কি কোনো দৈত্য দানব। কি আমাকে দেখে তোমার দৈত্য মানব মনে হয়? না, আপনাকে দেখে। মেয়ে থেমে গেল, তারপর বলল, আপনি রাতে দেরি করে ফিরবেন না, আমার না ভয় করে। আমাকে তোমার ভয় করে না? আপনি মানুষ, মানুষ আর ভূত প্রেত দৈব্য দানবের ভয়ে এক না। যাই হোক, আপনি ফ্রেশ হয়ে আসুন, আমি খাবার দিচ্ছি। খাবার? তোমার খাবার খেলে ডায়রিয়া বাঁধাতে চাই না। আমি আবারও রান্না করেছি, অতটা খারাপ হয়নি, খেয়ে দেখতে পারেন আপনি। আমি রিস্ক নিতে রাজি নই, তাই বাইরে থেকে ডিনার করতে এসেছি। মেহেরের মন খারাপ হয়ে গেল। এত কষ্ট করে রান্না করলো আর ফায়াজ বাইরে থেকে খেয়ে এসেছে, দুপুরে খায়নি আর রাতে একসাথে খাবে বলে বসে আছে। মেহেরের ইচ্ছে হলো বেশ কিছু কথা শুনিয়ে দিতে, কিন্তু কিছু আর না বলে শুধু বলল। ও। মেয়ের আবারও শুয়ে পড়লো, রাতেও খাবে না। ফায়াজ ড্রিঙ্ক করবে, বোতল গ্লাস নিয়ে বসে পড়লো। তারপর মেহেরকে বলল। মেহের, নিচে বরফ নিয়ে এসো। মেহেরের প্রচুর রাগ হলো, একদম তেলে বেগুনে জ্বলে উঠল। পারবো না, সারাদিন অনেক খাটিয়েছেন, অনেক কাজ করেছি, নিজেটা নিজে নিয়ে খান। সারাদিন তো পায়ের উপর পাতলে বসেছিলেন, এবার একটু শরীরটাও নাড়ান। মেহের, আমি তোমার কাছে অ্যাডভাইস চাইনি, এত জাস্ট বরফ চেয়েছি, যাও নিয়ে এসো। আমি কেন আনবো? আমি কি ড্রিঙ্ক করব? আপনি করবেন, আপনি আনেন। এত কথা না বলে বরফ নিয়ে এসো, নয়তো ভালো হবে না। মেয়ের লাফিয়ে উঠে বিছানায় বসলো। কি করবেন? মারবেন? মারুন না, যদি বলেন তো একটা লাঠি এনে দিই, আনবো। ভেপা চাকা খেয়ে গেল, কিছু না বলে নিজে চলে গেল। ফ্রিজে ওর পাঠানো খাবার দেখে ফায়াজের মেজাজ বিকে গেল। তারপর ওর রান্না করা খাবার চেক করে বুঝতে পারলো মেহের সারাদিন খায়নি। ও আচ্ছা, এই জন্য ম্যাডামের মাথা এত গরম। পেটে কিছু না পড়লে তো মেজাজ খারাপ থাকবেই। তাই একটু টেস্ট করে দেখি ম্যাডাম কি রান্না করেছেন। ফায়াজ সব টেস্ট করে দেখলো। রান্না তো ভালোই করেছো। ফায়াজ বরফ না দিয়ে উপরে চলে গেল। মেহের, উঠো, আমার ক্ষুধা লেগেছে। আমি ভালো করেই জানি আপনার ক্ষুধা লাগেনি, আপনি আমাকে উঠানোর জন্য বলছেন। উঠবো না আমি। মেহের, আমি সত্যি খাবো। নিয়ে খান, সব কিছুই তো আছে, ইচ্ছে মতো নিয়ে খান আপনি। তুমি উঠবে না? না। ফায়াজ আর কিছু না বলে মেহেরকে টেনে তুলে কোলে নিয়ে হাঁটা ধরলো। কি করছেন? ছাড়ুন, পড়ে যাবো আমি, আমার নামান, আমি যাবো। ভালোই ভালোই বলছিলাম, শুনো নাই। ফায়াজ একদম ডাইনিং এর পাশে গিয়ে মেহেরকে নামালো। তারপর পানি খেয়ে হাঁপাতে হাঁপাতে বলল। আটার বস্তা টেনে আমি শেষ। মেহের ভুরু কুচকে তাকালো। এভাবে পেঁচার মতো না করে খাবার দাও, ক্ষুধা লেগেছে। মেহের খাবার বেড়ে দিল। তুমি দাঁড়িয়ে আছো কেন? এখন কি আমি তোমাকে খাবার বেড়ে দেব? বসো, খেয়ে নাও। মেহেরের খুব ক্ষুধা পেয়েছে, তাই খাওয়া শুরু করলো। মেহের শুয়ে আছে। কিছুক্ষণ পর ফায়াজ রুমে এলো, কারোর সাথে ফোনে কথা বলছিল। মেয়ের তখনও সজাগ। ফায়াজ এসে শুয়ে পড়লো। তারপর মেহেরকে শুনিয়ে শুনিয়ে ফোনে কথা বলছে। নো ডার্লিং, আমি তোমাকে ভুলতে পারি, কখনোই না। নো সুইট হার্ট, আমি সবাইকে ভুলতে পারি, কিন্তু তোমাকে নয়। মেয়ের ফায়াজের কথা শুনে চমকে গেল। ফায়াজ কোনো মেয়ের সাথে কথা বলছে এটা বুঝতে আর বাকি রইল না। মেহের কান পেতে রেখেছে কনফার্ম হওয়ার জন্য। ফায়াজ বলছে, ওকে, কাল চলো মিট করি। আমাদের পঞ্চম ডেট। ওয়েট নীরা, আমার একটা অফিস কল এসেছে, এখন রাখছি। ওকে, বাই বেবি। মেহেরের মাথায় আকাশ ভেঙে পড়ল। নীরা একটা মেয়ের সাথে আর এইভাবে কথা বলছে। মেয়েটা কে, কি সম্পর্ক? মেহের আর নিতে পারল না। বুকের ভিতরে চাপা আর্তনাদ কান্না হয়ে জমে আছে। ওর চোখ বেয়ে পানি বেরিয়ে এলো। পরে ফোন রিসিভ করে বলল, হাই নিতু, কেমন আছো? সরি, অফিস কল ছিল তো, তাই ব্যস্ত পেয়েছো ফোন। কাল সকালে দেখা করি, সকাল 10টায়, পরের লোকেশন জানাবো। মেহের কানের উপর বালিশ চেপে ধরল। ও আর শুনতে চাইছে না ফায়েজের কথা। ফায়েজ স্পষ্ট বুঝতে পারছে মেহের কাঁদছে। কিছুক্ষণ পরপর ওর শরীর ঝাঁকিয়ে উঠছে, এটাই বুঝিয়ে দিচ্ছে মেহের কাঁদছে। ফায়েজ আরও জোর জোরে বলল, ওকে বেবি, গুড নাইট, আই লাভ ইউ। ফায়েজ মেহেরের দিকে তাকিয়ে একটা পৈশাচিক হাসি দিল। তারপর চোখ বন্ধ করে বলল, ভালোবাসা না, তাই এত কষ্ট হচ্ছে।
আর আমি ভালোবেসে কীভাবে সহ্য করেছি। তোমাকে কষ্ট পেতে দেখলে আমার প্রচুর আনন্দ হয়। তোমাকে এভাবেই কষ্ট দেব। আমাকে তুমি অনেক কাঁদিয়েছ। তোমার জন্য কত রাত নির্ঘুম কাটিয়েছি, কিচ্ছু ভুলিনি আমি, চাইলেও ভুলতে পারবো না। সকালে অ্যালার্মের শব্দে ঘুম ভাঙল। মেহের সারা রাত কেঁদেছে, মাথা ভারী হয়ে আছে, উঠতে ইচ্ছে করছে না, তবু উঠে গেল। মুখ ভারী করে নাস্তা বানালো। কফি নিয়ে রুমে এসে ফায়াজকে রুমে পেল না। কফিটা বেডসাইড টেবিলে রাখতেই ফায়াজের ফোন বেজে উঠল। মেয়ের স্পষ্ট দেখেছে নিতু নামটা। ওর গতকাল রাতের কথা মনে পড়ে গেল। কেমন যেন থমকে গেল। ওর খুব ইচ্ছে করছে ফোনটা রিসিভ করে শুনতে মেয়েটা কি বলে। ফায়াজকে কোথাও দেখা যাচ্ছে না। মেয়ের ফোনটা হাতে নিতে কোথা থেকে এসে চুমেরে ফোনটা কেড়ে নিল ফায়াজ। তারপর মেহেরের দিকে অগ্নিদৃষ্টি ছুড়ে এক হাতে ওর দুহাত পিঠ বরাবর চেপে ধরে অন্য হাতে ফোন রিসিভ করলো। নিজের মুখটা মেহেরের কানের সামনে নিয়ে বলল, নিতু সুইট হার্ট, আমি আসছি, জাস্ট 15 মিনিট। উফ, লোকেশন জানাতে ভুলে গেছি। তুমি কি চাও? আমাদের ফার্স্ট ডেট কোথায় হওয়া উচিত? তুমি যা চাইবে, রেস্টুরেন্ট অর হোটেল। ওকে ডার্লিং, আই এম কামিং, সি ইউ সুন। ফায়াজ ফোন রেখে মেহেরের হাত ছেড়ে সামনের দিকে ঘুরল। তারপর মেহেরের গাল চেপে ধরে বলল, তোমার সাহস কি করে হলো আমার ফোনে হাত দেওয়ার? বারবার বাজছিল। বারবার বাজুক, বাঁচতে বাঁচতে ডেড হয়ে যায়, তাতে তোমার কি? এরপর যদি আর কোনো দিন তোমাকে আমার ফোনে হাত দিতে দেখি, তো তোমার এই হাত আমি কেটে ফেলবো। যাও, আমার অ্যাশ কালার কোট নিয়ে আসো, আর হোয়াইট কালার টি শার্ট শু নিয়ে আসো। মেয়ের সব কিছু এনে দিল। ফায়াজ সেগুলো পরে গায়ে পারফিউম লাগিয়ে চুলে জেল দিয়ে চোখে সানগ্লাস, হাতে ব্যান্ডের ওয়াচ পরে তারপর রেডি হয়ে বারবার ঘুরে ফিরে আয়নায় দেখছে। মেয়ের সব কিছু আর চোখে দেখছে। কষ্টে ওর বুক ফেটে যাচ্ছে। নিজের স্বামী অন্য কারোর সাথে ডেটিংয়ে যাচ্ছে, অথচ ওর কিছুই করার নেই। ফায়াজ আয়নার সামনে দাঁড়িয়ে মেহেরকে বলছে, দেখো তো কেমন লাগছে নিতুর সাথে ফার্স্ট ডেট আজকে। ভালো না লাগলে মেয়ে পড়বে না, ওর অনেক ডিমান্ড। মেয়ের কিছু না বলে রুম থেকে বের হয়ে গেল। ফায়াজ বাঁকা হেসে কারের চাবি নিয়ে বেরিয়ে গেল। মেহের মেন ডোরে দাঁড়িয়ে ফায়াজের চলে যাওয়া দেখছে। তারপর গেট বন্ধ করে ফ্লোরে বসে পড়ল। কয়েক সেকেন্ড স্তব্ধ থেকে চিৎকার করে কাঁদতে লাগলো। ফায়াজ, তুমি আমার সাথে এটা করতে পারো না। তোমার জীবনে অন্য কেউ আছে, এটা আমি মানতে পারবো না। তুমি কি করে এতটা বদলে গেলে? পরনারীতে আসক্ত, এটা আমি কি করে মেনে নিব? কোনো স্ত্রী এটা মেনে নিবে না। তুমি আমায় এত বড় শাস্তি দিতে পারো না। একদম রাতের বেলায় ফায়াজ বাসে ফিরেছে। মেয়ের টিভি ছেড়ে অন্যমনস্ক হয়ে বসে আছে। মেয়ের মুখ ভারী করে রেখেছে, যা ফায়াজের চোখ এড়ায়নি। ফায়াজ এসেছে, কিন্তু তাতে মেহেরের কোনো ভ্রুক্ষেপ নেই। ফায়াজ লিভিং রুমে আইস করে বসে মেহেরকে ডাকে। মেহের এক কাপ কফি দাও। মেয়ের কফি বানিয়ে ফায়াজের দিকে না দেখে টেবিলে রেখে চলে যাচ্ছিল। ফায়াজ মেহেরকে একটানে নিজের কোলের উপর বসিয়ে দিল। মেয়ের ছোটার জন্য ছটফট করছে, কিন্তু ওর অনেক অস্বস্তি হচ্ছে। শুধু অস্বস্তি না, কেমন ঘৃণাও হচ্ছে। ফায়াজ মুচকি হেসে বলল, আরে এমন ছোটাছুটি করছো কেন? শুনবে না আমার ডেট কেমন হলো? মেয়ের এতক্ষণ ফায়াজের দিকে তাকায়নি। ফায়াজের কথা শুনে ওর দিকে অবাক হয়ে চেয়ে রইল। আর এভাবে তাকিয়ে আছো কেন? প্রেমে পড়ে যাবে, কিন্তু লাভ হবে না, আমার সিট একদম ফাঁকা নাই। মেহের চোখ নামিয়ে নিল। হঠাৎ ফায়াজের টি শার্টের দিকে চোখ গেল। সেখানে কফি কালার লিপস্টিক লেগে আছে। মেহেরের চোখ দিয়ে পানি ঝরতে শুরু করলো। মেয়ের কিছু না বলে ফায়াজকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে উপরে চলে গেল। দরজা লক করে কাঁদতে লাগলো। ফায়াজ ওর পিছু পিছু এলো। দরজায় কিছুক্ষণ কান পেতে রইল। ও মেহেরের কান্নার শব্দ পেল। তারপর বাড়ির বাইরে গিয়ে দাঁড়ালো। রাতের বেলায় চারিদিক নিস্তব্ধ। এই নিস্তব্ধতা ফায়াজকে গ্রাস করে ফেলেছে। হু হু করে বাতাস বইছে। খুব সিগারেটের পিপাসা পেয়েছে। ফায়াজ একটা সিগারেট নিয়ে জ্বালালো। এক টান দিয়ে ফেলে দিল। ওর সিগারেট খেতেও ভালো লাগছে না। চোখের কোণে পানি জমেছে। আঙ্গুল দিয়ে চোখের কোণ থেকে পানি এনে হাহা করে হেসে দিল। মেহের, তোমাকে কষ্ট দিতে আমারও কষ্ট হয়, কিন্তু তুমি যে আমাকে বদলে দিয়েছ, আমি বদলে গেছি, চাইলেও আর ফিরে আসতে পারবো না। তোমাকে ভালোবেসেছিলাম আর তুমি আমাকে ব্যবহার করে চলে গেলে। কি দোষ ছিল আমার? পুরোনো দিনের কথা মনে পড়লে আমার বুকটা ফেটে যায়। তখন শুধু মনে হয় তোমাকে আমার কষ্টের ভাগিদার হতে হবে। যে আগুনে তুমি আমায় জ্বালিয়েছ, তাতে তোমাকেও জ্বলতে হবে।
মেহের চোখে মুখে পানি দিয়ে বারান্দায় গিয়ে দাঁড়ালো, চোখ বন্ধ করে জোরে জোরে নিঃশ্বাস নিল। তারপর নিজেকে নিজে বলছে, আমি আর ফায়াজকে নিয়ে ভাববো না। ওর কাছে যখন আমার কোনো মূল্যই নেই, আমি আর ওকে নিয়ে ভাববো না। আমিই ভুল। ও আর আমায় ভালোবাসে না। যদি ভালোবাসতো তবে অন্য মেয়েটা আসক্ত হতে পারতো না। অনেক হয়েছে। আমি আর চেষ্টা করবো না ওকে ফেরানোর। ও যা ইচ্ছে করুক, তবে অপেক্ষা করব আমি। কারণ আমার ভালোবাসায় ফায়াজ তুমি ছিলে, আছে, থাকবেও। কেননা আমার অনুভবে আজও তুমি আছো।